ডাব্লিউবিজিডিআরবি এর একটি ফ্রেশ এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল। যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা একবার দেখে নেব বর্তমানে প্রকাশিত 23 ফেব্রুয়ারি 2019-এর পত্রিকায় কী বলছে। বর্তমান পত্রিকায় কে লেখে? রাজু চক্রবর্তী। সম্ভবত এটাও সেই লিখেছে। কী বলছে? গ্রুপ ডি নিয়োগে সংরক্ষণ নীতি অমান্যের অভিযোগ, স্যাটকে পুনর্বিচারের নির্দেশ। অনুমান করতে পারছেন এটা কোন নীতি অমান্যের অভিযোগটা করেছে ক্যান্ডিডেটরা? ইসি ব্যাপার ছিল এবং যে সংরক্ষণ নীতি আছে সেটার ব্যাপারে ওরা বলতে চাইছে। কি লেখা আছে একবার দেখে নেওয়া যাক। 2017 সালে গ্রুপ ডি কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। প্রায় 6000 শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া যথাযথভাবে সংরক্ষণ নীতি না মানার অভিযোগ উঠেছিল। বোধহয় অন স্ক্রিনে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন না। আমার কথাগুলো শুনুন, আমি দেখে দেখে পড়ছি, ছোট ছেলের মতো, কোনো অসুবিধা হবে না। কিন্তু রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল যেটা স্যাট সেই অভিযোগ খারিজ করেছিল। ট্রাইব্যুনালের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছিল হাইকোর্টে। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি বিবেক চৌধুরীর ডিভিশন বেঞ্চ সম্প্রতি ট্রাইব্যুনালের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে। স্যাটের প্রতি রাজ্যের শীর্ষ আদালতের নির্দেশ আছে অভিযোগের সারবত্তা আছে কি নেই তাকেই বিচার করতে হবে এবং সেটা দ্রুত করতে হবে। ওয়াকিবহাল মহলের মতে এর ফলে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2017 সালের 1 জানুয়ারি। অনলাইনে আবেদন নেওয়া হয়। সেখানে 2742টি পদ ছিল অসংরক্ষিতদের জন্য। মামলাকারী জাকির হোসেন ও আরও 5 জন সংরক্ষিত কোটায় আবেদন করেছিলেন। এর জন্য 85 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয় 2017 সালের 14 মে। তারা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডে অভিযোগ করেন এই নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে সংরক্ষণ নীতি অনুসরণ করা হচ্ছে না। অন্তত 5টি শ্রেণীর সংরক্ষণ কোটা সঠিকভাবে চিহ্নিত করা হয়নি। ফলে যে পদ সংরক্ষিত শ্রেণীর প্রার্থী দ্বারা পূরণ হওয়া উচিত তা অসংরক্ষিত পদপ্রার্থীর জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু বোর্ড এই অভিযোগে সাড়া দেয়নি। তারপর তারা 2017 সালের 3রা আগস্ট স্যাটের দ্বারস্থ হয়েছেন। মামলাকারীদের আইনজীবী ব্রতীন্দ্র নারায়ণ রায় হাইকোর্টকে জানান তাদের মূল বক্তব্যের বিচার স্যাট করেনি, উল্টে সরকারি বক্তব্য অনুসরণ করেই সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষায় ব্যর্থ হয়েই মামলাকারীরা এইসব অজুহাত খাড়া করছেন। এর পরিপ্রেক্ষিতেই মামলাটি খারিজ করা হয়। অথচ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার আগেই তারা মামলাটি করেন। প্রসঙ্গত, স্যাটে রাজ্য সরকারের তরফে বলা হয় মোট শূন্যপদের নিরিখে সংরক্ষিত আসনের হিসেবে কোনো ভুল হয়নি। বোর্ডের তরফেও একই দাবি করা হয়। দুপক্ষই বলে সব জেনে বুঝেই মামলাকারীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। সেখানে ব্যর্থ হওয়ার পর সরকারি চাকরি পাওয়ার চেষ্টায় ওই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করতে পারেন না। স্যাট এই সরকারি বক্তব্যকে সমর্থন করে 2018 সালের 16 আগস্ট মামলাটি খারিজ করে। হাইকোর্ট রায়ে জানিয়েছে মামলাকারীরা পরীক্ষায় অসফল হয়ে মামলা করেছেন, এই ধারণার গোড়াতেই গলদ রয়েছে। এই প্রসঙ্গে বেঞ্চ বলেছে যদি এমনও হয় যে পরীক্ষার ফল বেরোনোর পর তারা ট্রাইব্যুনালে গিয়েছেন তাহলেও কিসের ভিত্তিতে মামলা তা অবশ্যই বিচার করা উচিত ছিল। এখানে সংরক্ষণ নীতি ভঙ্গের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ মামলায় প্রমাণিত হয় কিনা তা আলাদা বিষয়। কিন্তু সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা এসেছে সংবিধানের আর্টিকেল 16 থেকে। ফলে পিছিয়ে পড়া শ্রেণীর স্বার্থ রাষ্ট্রকে রক্ষা করতেই হবে, সাধারণ প্রার্থী সেখানে নেওয়া যাবে না। তো ফ্রেন্ডস, বিষয়টা এখানে বুঝতে পারলেন। যেটা বোর্ড বলতে চাইছে বা সরকার যেটা বলতে চাইছে, আগেও বলেছিল তারা যে তারা এইভাবেই মামলাটা খারিজ করে দিয়েছিল প্রথমবার। কেসটা কী দাঁড়িয়েছিল যে বলছে পরীক্ষা ফেল করার পর তারা এরকম উল্টোপাল্টা কথা বলছে, আমরা আমাদের নিয়ম মতোই করেছি, আমরা নোটিফিকেশান দিয়েছিলাম, সেই নোটিফিকেশান অনুযায়ী ফর্ম ফিল আপ করে তারা পরীক্ষা দিয়েছে। সো পরে এরকম অভিযোগ জানানোর কোনো মানে হয় না। কিন্তু কোর্ট সবসময় বিচার সাপেক্ষ। কোর্টের দরজায় কেউ যখন যাবে তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া কোর্টের দায়িত্ব। সেক্ষেত্রে যদি তারা পরেও যায়, যদিও তারা মামলাটা আগেই করেছে, ফাইনাল রেজাল্ট আউটের আগেই তারা মামলাটা করেছে, তবুও তাদের কেন মামলা খারিজ করা হলো? এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে কোর্টের বিচার্য বিষয় যে যেটা অধিকার আইন আছে সংবিধানের 16 আর্টিকেলে, সেই প্রসঙ্গে যদি ক্যান্ডিডেটরা অভিযোগ করে থাকে সে অভিযোগকে কেন খুঁটিয়ে বিচার করে দেখা হবে না? সেটা ফেল করার পরে করুক বা পাস করার পরে করুক, সেটা রেজাল্ট বেরোনোর পরে করুক বা আগে করুক, যদি সংরক্ষণের নিয়মটা না মানা হয়ে থাকে এবং তারা যদি যুক্তিযুক্ত প্রমাণ সাপেক্ষে যদি অভিযোগ করে থাকে, সেই অভিযোগকে আদালতকে বিচার করতে হবে, সরকারকে সেই অভিযোগ মানতে হবে। এরকমটাই দেখা গেছে। কিন্তু বাস্তবে ফাইনাল পরিসমাপ্তি কী ঘটলো তেমন কোনো রিপোর্ট কিন্তু আসেনি এবং সেই রিপোর্টও কিন্তু অল্প দিনের মধ্যেই আসবে। আমি বলতে চাইছি যে এইটার নিরিখে হলো কি, ঘটনাটা ঘটলো কি, তাহলে এখন কি করা হবে? নতুন করে কি নোটিফিকেশনের যে ধারাটা সেটাকে পরিবর্তন করা হবে? যারা জয়েন করেছে বা যারা এই ধরনের মামলা করেছেন 5 জন ব্যক্তি, তাদেরকে কি সুযোগ দেওয়া হবে সংরক্ষণ প্রার্থী হিসেবে?
এই বিষয়গুলো কিন্তু এখনও টোটালি কিছু পরিস্ফুট হয়নি। বিষয়টি শুধু ছিল যে নিয়োগে সংরক্ষণ নীতি অমান্যের অভিযোগ আছে, স্যাটকে পুনর্বিচারের নির্দেশ দেওয়া হয়েছে। এই হেডলাইনে আর এই বক্তব্যের মধ্যে এরকমটাই বিষয়টি আছে। তো টোটালি যখন পরিষ্কার জলের মতো স্বচ্ছ বিষয়টি আমাদের সামনে উঠে আসবে, সেটাও শেয়ার করে দেবো আপনাদের মাধ্যমে। এইখানে আপনাদের একটু কাজ থাকবে, আপনারা যদি পারেন একটু কষ্ট করে কমেন্ট করে নিজেদের মতামতগুলো জানান যে এই 5 জন প্রার্থীর বক্তব্যটা কি ঠিক, এটা কি মেনে নেওয়া উচিত। আর যদি মনে করেন যে জেনারেলদেরকে সুযোগ দেওয়া উচিত সেই সংরক্ষণের জায়গায়, যেটা সরকার অলরেডি করে ফেলেছে, আপনারা কোনটাকে সমর্থন করছেন সেটা নিজের মতামত এই কমেন্টে লিখে জানান, যাতে আমিও জানতে পারি, আপনারাও জানতে পারেন এবং আরও অনেকে সেই কমেন্টগুলো পাবলিকলি দেখে বুঝতে পারে যে বিষয়টি কোন দিকে আগাচ্ছে। এবং সেই 5 জন ক্যান্ডিডেট যারা এই মামলাটি করেছেন তারাও আপনাদের মতামতটা লিখে জানাবেন। আপনাদের তো মতামত কোন পক্ষে সেটা বোঝাই যাচ্ছে, যেহেতু আপনারা মামলাটা করেছেন। আপনারা নিশ্চয়ই চাইছেন না যে জেনারেলদেরকে সুযোগ দেওয়া হোক সংরক্ষণ প্রার্থীদের জায়গায়। তবুও আপনাদের মতামতটা খুলে লেখার চেষ্টা করবেন কমেন্ট বক্সে, যাতে অন্যান্য ক্যান্ডিডেটদেরও সুবিধা হয়, আপনাদের ন্যায় বিচার হয় এবং অন্যান্য ক্যান্ডিডেটরাও সুবিচার পেতে পারে। এইখানেই ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্যান্য কোনো ইনফরমেশান নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।